আজ আমি এক্সপ্লোর করতে চলেছি কৃষ্ণনগর। প্রায় 1.5 লক্ষের মতন মানুষজন বসবাসকারী উঁচু বিল্ডিং তেমন একটা নেই বললে চলে। জেলা শাসক কার্যালয় সহ বেশ কিছু প্রশাসনিক কার্যালয় রোমান ক্যাথলিক চার্চের অনুকরণে এখানকার চার্চ এবং খ্রিস্ট মন্দিরগুলি নির্মিত। একরকম বলতে পারো কৃষ্ণনগর সিটি সেন্টার, যেটাকে বলা হয় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়। নজরে পড়লো এই সুন্দর মন্দিরটি। এখানে কিন্তু কৃষ্ণনগরে যত ঠাকুরের মূর্তি প্রতিমা সমস্ত নিরঞ্জন করা হয়। এখন এসে গেছি ঘূর্ণি পুতুলপুটিতে। রাজবাড়ি চত্বর কিন্তু এখন আগের মতো ওপেন নেই। বিনা অনুমতিতে রাজবাড়ির যে মাঠ, সেই মাঠেও কিন্তু প্রবেশ একরকম নিষিদ্ধ। নমস্কার, আমি নয়ন, স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি এক্সপ্লোর করতে চলেছি 400 বছরেরও বেশি প্রাচীন ভারতবর্ষের এমন একটি শহর 400 বছর আগে যার নাম পর্যন্ত অন্য ছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই আন্দাজ করেছো, 400 বছরেরও বেশি প্রাচীন রেউই নামে পরিচিত সেই গ্রাম আজ পরিচিত কৃষ্ণনগর নামে। এবং বর্তমানে এই শহরটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সদর শহরও বটে। ইতিহাস ঘেঁটলে যতটা জানা যায়, 1606 সালে ভবানন্দ মজুমদার মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে এই বাংলার 14 পরগনার মালিকানা লাভ করেছিলেন। তবে তাদের রাজধানী ছিল বর্তমান বানপুরের কাছে অবস্থিত মাটিয়ারিতে। তবে তারপরে ভবানন্দের পৌত্র রাঘব মজুমদার এই রাজধানী মাটিয়ারি থেকে সরিয়ে নিয়ে আসে এই রেউই গ্রামে, এবং তারপরে প্রধানত রেউই গ্রাম ধীরে ধীরে শহরে পরিণত হতে থাকে। এরপরেই আসে 1700 সাল, অর্থাৎ মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকাল, এবং তার রাজত্বকালেই এই রেউই গ্রাম ধীরে ধীরে পরিচিতি পায় কৃষ্ণনগর শহর নামে। প্রধানত মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই এই রেউই গ্রামের নাম হয়েছিল কৃষ্ণনগর। তার আমলেই প্রধানত এই শহরটি ধীরে ধীরে শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হতে থাকে, যার জন্য এই কৃষ্ণনগর শহরের উপরে নজর পড়েছিল কিন্তু ব্রিটিশদেরও। যে কারণের জন্য কিন্তু আজ আমরা এই কৃষ্ণনগরের বুকের কৃষ্ণনগরের এক অন্যতম চরিত্র গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্বের প্রমাণই কিন্তু আজ আমরা খুঁজে পাই না। তো যাই হোক, সেসব ইতিহাস আমরা আগামীতে আরও বেশি জানবো কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল সম্পর্কে, এবং সরভাজা ও সরপুরিয়া সম্পর্কেও, এবং যে জিনিসটা না বললেই নয়, নবরাত্রি পুজোর সৃষ্টি সম্পর্কেও। এছাড়া আরও আছে দ্বিজেন্দ্রলাল রায় সহ আরও বড় বড় কবি সাহিত্যিকের জন্মস্থান কিন্তু এই কৃষ্ণনগর শহরই। তো চলো কৃষ্ণনগর শহরে এবার প্রবেশ করা যাক এবং জেনে নেওয়া যাক কৃষ্ণনগর শহরের ইতিহাস ও বর্তমান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 12 নম্বর জাতীয় সড়কের একেবারে ঠিক পাশেই, যেটি কলকাতা থেকে একেবারে উত্তরবঙ্গের দিকে চলে গেছে। কৃষ্ণনগর শহরের একেবারে কোল ঘেঁষেই কিন্তু এই রাস্তাটি চলে গেছে। এছাড়া এই কৃষ্ণনগর শহরের সাথে সরাসরি কলকাতা এবং সেই সাথে উত্তরবঙ্গেরও যোগাযোগ রয়েছে। আগে এই স্থান দিয়ে এক্সপ্রেস ট্রেন চলাচল করতো না, তবে বর্তমান সময়ে কিন্তু একেবারে উত্তর পূর্ব ভারতের সাথেও এই কৃষ্ণনগরের যোগাযোগ রয়েছে ট্রেন মারফত। তো আমি এখন অরবিন্দ সারণী দিয়ে প্রবেশ করতে চলেছি কৃষ্ণনগর শহরের ভেতরে। আর 2 লেনের এই রাস্তার যানজটই জানান দিচ্ছে এই শহরের ট্রাফিক সম্পর্কে। আর এই সারণীর পাশেই প্রথমেই কিন্তু নজরে পড়লো কৃষ্ণনগর ওম্যান্স কলেজ। আপনারা কৃষ্ণনগর সম্পর্কে এর আগে যতটুকু দেখেছেন বা জেনেছেন তা হলো এখানকার টুরিস্টিক প্লেস এবং সামান্য কিছু ইতিহাস। তবে আমি এখানকার ট্রাফিক সেন্স সহ যত রকম কিছু দেখানো সম্ভব সমস্তটাই তোমাদেরকে দেখাবো। প্রায় 1.5 লক্ষের মতন মানুষজন বসবাসকারী এই শহরে ব্যাপক যানজট থাকলেও এখানে কিন্তু উঁচু উঁচু বিল্ডিং তেমন একটা নেই বললে চলে। অল্প কিছু সংখ্যক বিল্ডিং হাই রোডের ওই সাইডে রয়েছে। তারা রাজবাড়ির আশেপাশেও বেশ কিছু রয়েছে, তবে সেগুলো খুব বেশি উঁচু নয়। আমরা এখন যাচ্ছি সার্কিট হাউসের পাশ দিয়ে, কৃষ্ণনগর সার্কিট হাউসের পাশ দিয়ে। আর এই জায়গাটা দেখো, বেশ যথেষ্ট সুন্দরভাবে সাজানো, তবে আর একটু পরিষ্কার করে রাখলে জিনিসটাকে আরও সুন্দর লাগতো। আর দেখো, এরকম বড় বড় লরি বাস সবসময় কিন্তু এখান থেকে যাওয়া আসা করতেই আছে, কিন্তু রাস্তাটা চিকন ন্যারো, মানে দুটো গাড়ির বেশি পাশাপাশি যেতে পারবে না। তবে এই সার্কিট হাউসের পাশের জায়গাটা বেশ দারুণ। কিন্তু মহিলা পুলিশ থানাও রয়েছে। আমি এখন রয়েছি কৃষ্ণনগর কালেক্টরি মোড়ে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণনগর কালেক্টরি মোড়। আর এখানেই রয়েছে সম্ভবত কৃষ্ণনগরের একমাত্র বড় স্টেডিয়াম, ডিএল রয় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়াম। জেলা শাসক কার্যালয় সহ বেশ কিছু প্রশাসনিক কার্যালয় সম্ভবত এখানেই রয়েছে। এবার এখান থেকে এগিয়ে যাব কৃষ্ণনগর সিটি সেন্টারের দিকে, অর্থাৎ যেটা এখানে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় নামে পরিচিত। আমি এখন এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে। আর এই মাঠের ঠিক অপোজিট সাইডেই এখানে দেখতে পারবে তোমরা, সামনে রয়েছে গভর্নমেন্ট কলেজ। বেশ বহু প্রাচীন একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কিন্তু কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। আর এখানে মাঠে দেখো কি পরিস্থিতি, যদিও এখানে সাইনবোর্ড দিয়ে লেখা রয়েছে এটা নো পার্কিং জোন, তারপরে দেখো গাড়ি এখানে প্রবেশ করে মাঠটার কি অবস্থা করেছে। তো যাই হোক, এখন এই কৃষ্ণনগর কলেজ মাঠের অপোজিট সাইডেই রয়েছে কিন্তু কৃষ্ণনগরের সবথেকে বড় চার্চ। আমরা এখন ওদিকেই যাব। তো চলে এসেছি কৃষ্ণনগর চার্চের ঠিক মোটাতেই। সম্ভবত রোমান ক্যাথলিক চার্চের অনুকরণে এখানকার চার্চ এবং খ্রিস্ট মন্দিরগুলি নির্মিত। 3টে পার্টে ডিভাইডেড রয়েছে।
এটা হলো খ্রিস্ট মন্দির, এটা হলো চার্চ, আর এখানে ভেতরে মূর্তি দিয়ে যীশু খ্রিস্টের জীবনের কিছু দৃশ্য এখানে দেখানো হয়েছে, এই যেমনটা দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে যে খ্রিস্ট মন্দিরটি রয়েছে সেটাও বেশ ইউনিক, দেখতে পাচ্ছ একেবারে উপর থেকে নিচে পর্যন্ত যদি তোমাদেরকে দেখাই নানা ধরনের আর্কিটেক্ট করা যীশু খ্রিস্ট এবং তার অনুগামীদের বিভিন্ন মূর্তি দ্বারা, বিশপ পাদ্রী এই সমস্ত নানান মূর্তি তো রয়েছে। আর সামনেও এটা হচ্ছে মূল চার্চ। দুপুর এখন 1টা বা তার বেশি বেজে গেছে, তো বন্ধ থাকাটা স্বাভাবিক, আবার বিকেলের দিকে খুলবে। তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিধানচন্দ্র মোড়, এখান থেকে বাঁদিকে চলে গেছে সিটি সেন্টারের দিকে এবং সোজা গেলে চলে যাব আমরা সেই অধরের মিষ্টান্ন ভাণ্ডার, যেখান থেকে প্রধানত সরভাজা সরপুরিয়ার উৎপত্তি কৃষ্ণনগরের বুকে। তো প্রথমে যাব কৃষ্ণনগর সিটি সেন্টারের দিকে। দেখো এতক্ষণ নজরে না পড়লেও এবার কিন্তু নজরে পড়লো ট্রাফিক সিগন্যাল। কৃষ্ণনগরের বুকে ট্রাফিক সিগন্যাল, এটা সত্যি খুবই ভালো জিনিস। এটা হচ্ছে কৃষ্ণনগর সদর মোড়, এখানে কিন্তু এই ট্রাফিক সিগন্যালটি নজরে পড়লো। কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালত সামনে রয়েছে, আর যেদিকে তাকাবে সেদিকে কিন্তু চারিদিকে এটা ওটা দোকান, ফুটপাতে বসেছে, ফলের দোকান, কাপড়ের মার্কেট, আরও নানান রকমের খাবারের আইটেম রয়েছে চারিদিকে। তো চলে এসেছি একরকম বলতে পারো কৃষ্ণনগর সিটি সেন্টার, যেটাকে বলা হয় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়। এখানে এই যে ক্লক টাওয়ারটি রয়েছে, এই ক্লক টাওয়ারটি ইন্ডিকেট করে এটাই হচ্ছে সিটি সেন্টার। আর সিটি সেন্টার হলেও এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড যানজট, স্ট্রিটে প্রচুর ছোটোখাটো দোকানপাট, এটা ওটা ফুলের দোকান, খাবারের দোকান, নানা ধরনের আইটেম সামগ্রী, আখের জুস সব বিক্রি হচ্ছে এখানে। আর এখানে কিছুদিন আগে কিন্তু একেবারে পুরো যানজটপূর্ণ ছিল, কারণ দুদিন আগেই যে জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে তার বিসর্জন ছিল, এই রাস্তা দিয়ে কিন্তু জলঙ্গি অভিমুখে যাত্রা করেছিল। তো এবার কিন্তু জলঙ্গি নদী অভিমুখে সেই বিসর্জন ঘাটের দিকেই যাত্রা শুরু করেছি। আর এখানেও দেখতে পাচ্ছ ব্যস্ত স্ট্রিট, একেবারে দুপাশে প্রচুর ফুটপাতের যে সমস্ত দোকান থাকে সেই সমস্ত দোকানপাট, সে সাথে বড় বড় দোকান, শপিং মল, বাড়িঘর সমস্ত কিছু রয়েছে এখানে রাস্তার দুপাশে। বিকেলের দিকে মেবি এই রাস্তা একেবারে পুরো যানজটপূর্ণ হয়ে যায়, মানুষের কোলাহলে একেবারে ঢেকে যায়। আর এই রাস্তা কিন্তু দুদিন আগে ব্যাপক যানজটপূর্ণ ছিল, গাড়ি ঘোড়া সব বন্ধ, মোটামুটি শুধুমাত্র মানুষ সাধারণ পাবলিকের জন্যই কিন্তু সেটা খোলা ছিল। আশা করি কৃষ্ণনগরবাসীর সাথে সাথে সারা দুনিয়ার মানুষ সেটা দেখতে ও জানতেই পেরেছে, কারণ এখান থেকেই কিন্তু বিভিন্ন জগদ্ধাত্রী মূর্তি বিসর্জনের পথে গেছিলো জলঙ্গিতে। তো জলঙ্গি অভিমুখে যেতে যেতে কিন্তু নজরে পড়লো এই সুন্দর মন্দিরটি, সিদ্ধেশ্বরী কালী মন্দির। দেওয়ালে দেখো কি সুন্দর সুন্দর সব মন্দিরের ছবি আঁকা রয়েছে। কিরিটেশ্বরী, যোগদ্দা, কালীঘাট, বাহুলা, কঙ্কালীতলা, তারাপীঠ, দক্ষিণেশ্বর, ললাটেশ্বরী, নন্দীকেশ্বরী, বর্গভীমা, ফুল্লরা, বক্রেশ্বর। টাইম শেষ, অনেকটাই বেজে গেছে, 1:24 বাজে। তো মন্দিরের গেট কিন্তু এই মুহূর্তে সব বন্ধ হচ্ছে। আর এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মা, এখনও এই গেটটা খোলা রয়েছে। এটাই হচ্ছে কৃষ্ণনগর কদমতলা ঘাট চত্বর। দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতন এখানে পার্ক করা রয়েছে। আর এখানে কিন্তু কৃষ্ণনগরের যত ঠাকুরের মূর্তি প্রতিমা সমস্ত নিরঞ্জন করা হয়।
আবারও ফিরে এলাম কৃষ্ণনগর সিটি সেন্টার অর্থাৎ পোস্ট অফিস মোড়ে। আর এবার আমি এখান থেকে যাব কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের দিকে এবং সেই সাথে ঘূর্ণি পুতুলপট্টির দিকে। সোজা চলে গেছে দত্তপুলিয়ার দিকে আর বাদিকে চলে গেছে বাস স্ট্যান্ড। এই দেখো শিলিগুড়ি যাওয়ার 2x2 স্লিপার কোচ বাস কিন্তু এখান থেকেই পাওয়া যায়। চলে এসেছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের একেবারে সম্মুখভাগেই। দেখতে পাচ্ছ এখানে প্রচুর বাস এবং অন্যান্য গাড়ির একেবারে ব্যাপক যানজট। এইদিকে রয়েছে বাস স্ট্যান্ড, সবথেকে বড় কৃষ্ণনগরের সবথেকে বড় পুরাতন বাস স্ট্যান্ড। এছাড়া সামনের দিকে ডান হাতে আরও দুটি ছোট ছোট বাস স্ট্যান্ড রয়েছে। তো আমি এখন এসে গেছি ঘূর্ণি পুতুলপট্টিতে। আর এখানেই কিন্তু রয়েছে সেই পৃথিবী বিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল। এছাড়া ছোট বড় নানা রকম মূর্তিও কিন্তু এখানে নির্মাণ হয়। আপনারা যদি চান যে এখানে এসে কিছু ক্রয় করবেন তাহলেও করতে পারেন, আর কিছু ক্রয় না করে যদি ভাবছেন যে শুধুমাত্র ঘুরতে আসবো সেটাও ঘুরতে পারেন, কারণ আশেপাশে এখানে প্রচুর মূর্তি রাখা আছে বিভিন্ন দোকানের বাইরে। সেগুলো কিন্তু দেখলে আপনার মনে হতে পারে যেন রিয়েলিস্টিক দেখছি। যেমন একটি মূর্তি আপনাদেরকে দেখাই, এই সেনার মূর্তিটি দেখুন, একেবারে পুরো দেখে মনে হচ্ছে রিয়েলিস্টিক। এখন দুপুর হয়ে যাওয়ায় ম্যাক্সিমাম দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে। তো আপনারা যদি এখানে ঘুরতে আসেন অথবা পুতুল ক্রয় করতে আসেন তাহলে সকালের দিকে আসাই কিন্তু সব থেকে শ্রেয়, এটা আমার মনে হয়। তো এটা হচ্ছে কৃষ্ণনগরের বাস স্ট্যান্ড, পুরনো বাস স্ট্যান্ড যেটা। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম বাসই আগে যাতায়াত করতে, তবে বর্তমানে এখানে ট্রাফিক অনেকটা বেড়ে যাওয়ায় পাশে আরও দুটি ছোটো ছোটো বাস স্ট্যান্ড করা হয়েছে। আর এখান থেকে মোটামুটি কৃষ্ণনগরের আশেপাশে এবং দূরের বহু জায়গাতে যাতায়াত করা যায়। আসানসোল, বর্ধমান এবং রানাঘাট, এছাড়া আশেপাশে যত জায়গা আছে মোটামুটি সমস্ত জায়গাতেই কিন্তু লোকাল বাস সার্ভিস এখানে পাওয়া যায়। তো এবার আমি চলেছি কৃষ্ণনগর রাজবাড়ির অভিমুখে। এই যে রাস্তাটি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে চলে গেছে কৃষ্ণনগর রাজবাড়ির অভিমুখে, এবং তারপরেই এই বাস চলে গেছে বগুড়া হয়ে দত্তপুলিয়া। এই যে একটা বাস আসলো দেখতে পাচ্ছ, এটা এলো দত্তপুলিয়া থেকে। একেবারে সোজা এই রাস্তা দিয়ে গেলে চলে যাওয়া যায় বনগাঁয়, এবং বনগাঁর পরে উত্তর 24 পরগনা জেলার রাজধানী শহর বারাসাত। আর এদিকে আমার ডানে চলে গেছে নবদ্বীপের অভিমুখে, এটা হচ্ছে চ্যালেঞ্জ মোড়। আর এই হচ্ছে কৃষ্ণনগর শহরের ভেতরের ইন্টেরিয়ার। আমরা মোটামুটি এখন প্রবেশ করেছি কৃষ্ণনগর শহরের যে পুরনো মানে ওল্ড পার্ট, সেই পার্টের দিকে। সেজন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে রাস্তাঘাট কিন্তু আগের থেকে অনেকটাই কনজেস্টেড হয়ে গেছে। দুদিকে উঁচু উঁচু মানে 2তলা 3তলা বিল্ডিং, এবং তার মাঝখান দিয়ে এরকম চিকন রাস্তা, মানে দুটো গাড়িও এখানে পাশাপাশি যাওয়া আসা করাটা খুবই মুশকিলের কাজ। আমি এখন মোটামুটি পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজবাড়ি চত্বরে। আর রাজবাড়ি চত্বর কিন্তু এখন আগের মতো ওপেন নেই, এরকমভাবে সবসময় গেট দেওয়া থাকে, এবং বিনা অনুমতিতে রাজবাড়ির যে মাঠ, সেই মাঠেও কিন্তু প্রবেশ একরকম নিষিদ্ধই বলা চলে। প্রধানত মাঠ পরিষ্কার রাখতে, এছাড়া যে সমস্ত মানে কাজকর্ম হয় আর কি, সন্ধ্যা লাগলে পরেই যে সমস্ত হয় আর কি, সে সমস্ত রুখতে কিন্তু এই কার্যকলাপ এখানে করা হয়েছে। যদিও মাঠের অবস্থা এখনও দেখে মনে হয় না যে সেই সমস্ত কার্যকলাপ কিন্তু বন্ধ হয়েছে। তবে যাই হোক, এখন কিন্তু আর মাঠের মধ্যে তেমনভাবে অবাধে প্রবেশ করা যায় না। আমি যতটা জানি যে এই রাজবাড়ি কিন্তু মাঝে কিছুদিন ভারতীয় সেনাবাহিনীর কার্যালয় ছিল, তবে যেহেতু এটা পাবলিক প্রপার্টি, তো মহারাজা কৃষ্ণচন্দ্রের যে সমস্ত বংশধর আছেন তারা বর্তমানে এখানে থাকেন, এবং তাদের যে প্রপার্টি তারা এইভাবেই দেখতে পাচ্ছে একেবারে সম্পূর্ণরূপে ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে রেখে দিচ্ছে, যাতে করে অবাধে ভেতরে প্রবেশ করতে কেউ না পারে। এর প্রয়োজনও আছে, কেননা এই রাজবাড়ির পেছনের দিকের খানিকটা অংশ আমি পুরোপুরিভাবে দখলও হয়ে যেতে দেখেছি। আগে তো আমার পেছনে এই যে সিংহদুয়ারটি দেখছো, এই সিংহদুয়ারও এরকমভাবে সুন্দর করা ছিল না, এবং এখানেও প্রবেশ করা যেত। এখন সম্পূর্ণরূপে একেবারে গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তো রাজবাড়ির সম্মুখভাগে যখন আমি এসেছি তখন কিছু কথা বলি মহারাজা কৃষ্ণচন্দ্র এবং তার রসিক ভাঁড় অর্থাৎ গোপাল ভাঁড়ের সম্পর্কে। যদিও মহারাজা কৃষ্ণচন্দ্রের যে সমস্ত রাজপত্রের
রাজকার্যের নথিপত্র পাওয়া যায়, তার মধ্যে কিন্তু গোপাল ভাঁড়ের নাম কিছুই উল্লেখ পাওয়া যায় না। তার কিছু কারণ আছে, এবার সেই কারণটাই তোমাদেরকে জানাবো। প্রধানত চ্যানেল 8-এ গোপাল ভাঁড়ের ওই কার্টুন দেখে আমরা প্রধানত এটাই ভেবে থাকি যে মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কথা ছাড়া এক মুহূর্ত চলতেন না, কিন্তু এমনটা কিন্তু মোটেও না। পলাশীর যুদ্ধে, পলাশীর ষড়যন্ত্রে ইংরেজরা যখন নবাব সিরাজউদ্দৌলাকে আক্রমণের প্ল্যান করছিল, তখন কিন্তু সেই প্ল্যানের মধ্যে এই আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন, এবং এই প্ল্যানে সামিল হতে গোপাল ভাঁড় মহারাজা কৃষ্ণচন্দ্রকে বারণও পর্যন্ত করেছিলেন। যদিও মহারাজা কৃষ্ণচন্দ্র সেটা মোটেও কর্ণপাত করেনি, এবং সেই রাগে ও অভিমানে কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রের সভা পরিত্যাগ করেছিলেন গোপাল ভাঁড়, যার জন্য পরবর্তীতে গোপাল ভাঁড়ের যত নথিপত্র প্রমাণপত্র ছিল সমস্ত কিন্তু এখান থেকে, মানে মহারাজা কৃষ্ণচন্দ্রের যে সমস্ত নথিপত্র আছে সেখান থেকে কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছিল। আমি এখন এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির সেই ঘাটে, সেই স্নানের ঘাটে। দেখতে পাচ্ছ এখানকার ভঙ্গুর অবস্থা। এই জায়গাটাকে দেখলে কিন্তু বোঝা যায় যে এই স্থানটি কতটা পরিমাণে দখলকৃত হয়ে গেছে। আশেপাশে এখানে প্রচুর বাড়িঘর, এই সমস্ত আগে কোনো এক সময় ছিল এই রাজবাড়িরই অংশবিশেষ। এখন কিন্তু সমস্ত কিন্তু লোকাল পাবলিকের বাড়িঘর হয়ে গেছে, যার জন্য প্রধানত যেটুকু আছে সেটুকু কিন্তু ঘিরে রেখেছে। আমি এখন চলে এসেছি কৃষ্ণনগরের সেই বিখ্যাত 110 বছরেরও প্রাচীন অধর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই পুরাতন দোকান, আর এপাশে ওনাদেরই ভাই ব্রাদার এরকম হবে, তারা কিন্তু আর একটি নতুন দোকান দিয়েছে। মূলত এই দোকান থেকেই নাকি সরভাজা ও সরপুরিয়ার উৎপত্তি, এমনটাই কিন্তু জানা যায়। মোটামুটি 760 টাকা থেকে 800 টাকার মধ্যে কিন্তু বর্তমানে এখানে সরভাজা সরপুরিয়া কিনতে পাওয়া যায়। আর এইরকম একটা ঘুপচি মতো জায়গার মধ্যে এইরকম ভর দুপুরেও যে পরিমাণ লোক এখানে আসছে এবং এই জিনিস কিনে নিয়ে যাচ্ছে, সরভাজা সরপুরিয়া কিনে নিয়ে যাচ্ছে, তাতে বুঝতে পারছো কেমন ডিমান্ড রয়েছে এখানে। যদিও অধচন্দ্র দাসের বংশধরেরা নির্মাণ করেছে আরও একটি দোকান, তবে এটি কিন্তু নতুন দোকান এবং এই দোকানটি হচ্ছে প্রাচীন বা পুরাতন। তো এবার আমি চলে এসেছি কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে, যে স্টেশনের মাধ্যমে এই কৃষ্ণনগর কলকাতা এবং সেই সাথে উত্তরবঙ্গ এবং সেই সাথে সম্পূর্ণ উত্তর পূর্ব ভারতের সাথেও যোগাযোগ রেখেছে। তবে বর্তমানে রেলওয়ে স্টেশনের সম্মুখভাগ কিছুটা এইরকম দেখতে পাচ্ছ। অমৃত ভারত প্রকল্পের আওতায় কিন্তু কিছু কিছু কাজকর্ম হচ্ছে, স্টেশনে কিছু চেঞ্জ করা হচ্ছে। স্টেশনের সম্মুখভাগেই এই যে এখানে একটা পার্ক মতন করা রয়েছে, সুন্দর একটা ছোট্ট পার্ক। এই পার্কটা কিন্তু বেশ অতীব সুন্দর, তবে এখনও স্টেশনের কাজ বহুত বাকি আছে। দেখতেই পাচ্ছ তোমরা, যারা এখানে আসা যাওয়া করো কন্টিনিউয়াসলি তারা এটা ভালোই জানো, কাজ কিন্তু রানিং, কাজ চলছে। তো এবার রেলওয়ে স্টেশনের পাশের এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে চলেছি আবার পুনরায় হাই রোডের দিকে। আর এখানে কিন্তু পাশে ডান পাশের দিকে যে জায়গাটি রয়েছে ফাঁকা জায়গাটি, এখানে কিন্তু প্রতি মেবি রবি এবং বৃহস্পতি এই দুদিন কিন্তু বিশাল বড় হাট বসে। বিভিন্ন টাইপের সামগ্রী এখানে পাওয়া যায়, গৃহস্থালী বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি সব কিছু। আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন, সকাল সকাল আসবেন। সেই সাথে সেখান থেকে আরও একটু এগিয়ে সামনে রয়েছে কৃষ্ণনগর বস্ত্র বাজার। এই যে মার্কেটটা রয়েছে, ওই একই দিনে মার্কেটটা এখানে বসে, আপনারা ভিজিট করতে পারেন এই মার্কেটে। কম দামে বেশ ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় এখানে। অত বস্ত্র বাজারটা প্রতিদিনই খোলা থাকে, তবে হাট বসে কিন্তু রবি এবং বৃহস্পতি এই দুই দিন। এই রাস্তাতেই কিন্তু বিভিন্ন বাইক, ট্র্যাক্টর, কার্স এই সমস্ত শোরুম রয়েছে প্রচুর পরিমাণে। তো যাই হোক, যেখান থেকে এক্সপ্লোর শুরু করেছিলাম সেখানে কিন্তু আবার ফিরে এসেছি, অর্থাৎ হাই রোডে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো।
জানি অনেক কিছু হয়তো মিস করে গেছি, কারণ কৃষ্ণনগর শহরটা কম বড় নয়। যদিও এর আয়তন কতটা সেটা কিন্তু কোথাও আমি খুঁজে পাইনি, তো আয়তনের ডিটেলসটা আমি তোমাদেরকে জানাতে পারলাম না। তবে হয়তো আরও কিছু জায়গা ঘুরতে পারতাম এবং আরও কিছু হয়তো এর সাথে অ্যাড করতে পারতাম, যদিও সেই কারণে কিন্তু ভিডিও হয়ে যেত অনেক লম্বা। ভবিষ্যতে কিন্তু এরকম সিটি এক্সপ্লোর ভিডিও আমার চ্যানেলে আরও আসতে চলেছে। তবে আজকের মতো এখানেই শেষ করলাম, বিদায়।